নমস্কার, ঋতুব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আইটি পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, 2025 সালের 12ই জুন এই দিনটি আমরা কেউ কখনো ভুলতে পারবো না। এতটাই মর্মান্তিক একটা ঘটনা সেদিন ঘটেছিল, যেটা আমাদের স্মৃতি থেকে কখনো মুছবে না। আর আমরা সবাই কম বেশি ফ্লাইটে চড়েছি বা চড়ি। আমাদের বিমান যাত্রা বা ফ্লাইট এক্সপিরিয়েন্স যেটা বলা হয়, সেটা কিন্তু আর কোনো দিন এক হবে না। যেটা 2025-এর 12ই জুনের আগে ছিল, সেটা কিন্তু 2025-এর 12ই জুনের পর আর থাকবে না। তার কারণ হচ্ছে, এমন একটি ঘটনার আমরা সাক্ষী থাকলাম এবং চোখের সামনে এত মর্মান্তিকভাবে এতগুলো মানুষকে মরে যেতে দেখলাম আগুনের গোলায়। সত্যি মানে এটাকে কীভাবেই বা ব্যাখ্যা করা যায়। এয়ার ইন্ডিয়া 171 বোয়িং ফ্লিট 787 ড্রিপ লাইনার আহমেদাবাদ থেকে গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। 1:38-এ সেদিন রওনা হয়। উড্ডয়নের মাত্র 32 সেকেন্ডের মধ্যে কিন্তু ঘটনাটা ঘটে যায়, যেটা ভিডিওতেও দেখা যাচ্ছে। মানে ওঠার পর একটা জায়গায় স্ট্যাটিক হয়ে গেল, যদি ওই জায়গায় স্ট্যাটিক হওয়ার কথা নয়, মানে সোজা ওঠার কথা, কিন্তু সেই জায়গায় স্ট্যাটিক হয়ে গেল। তারপর এমনভাবে অভিকর্ষের টানে, যেমন একটা নর্মাল বস্তু মাটিতে নিচে নেমে আসে, সেভাবে নিচের দিকে সেটা ধাবিত হতে থাকলো। যে ভিডিওগুলো দেখা গেছে, সেই ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কতটা সাডেন ছিল ঘটনাটা, কতটা আকস্মিক ছিল ঘটনাটা। হয়তো কোনো বাবা তার ছেলে বা মেয়েকে দেখাচ্ছিল, ওই দেখ ধীরে ধীরে প্লেনটা উঠছে, কি সুন্দর উঠছে, আমরা আকাশে ভাসছি। ঠিক তার মধ্যেই ঘটে গেল এই ঘটনাটা। ভাবা যায়, 625 ফুট, এখানে দেখাচ্ছে 625 ফুট অবধি উঠেছিল, যদিও এটা কোনো হাইটই না। এবং এটার কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টটা এড়ানো গেল না। সেদিন 241 জন বিমানে সবারই ছিলেন, ক্রু, পাইলট সব সহ। বিজয় রূপানি, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তো এই 242 জন, অ্যাকচুয়ালি একজন বেঁচে গিয়েছিলেন, তিনি সামথিং রমেশ, তিনি বেঁচে গিয়েছিলেন, খুব কাকতালীয়ভাবে তিনি বেঁচে গিয়েছিলেন। এবং বাকি সবাই তো জীবন্ত দগ্ধ হয়ে যান। এবং আমরা দেখি যেখানে এটা পড়ে আর কি, ফ্লাইটটা যেখানে এসে পড়ে, সেটা হচ্ছে BOYL, একটা নার্সিং হোম। তাদের জন্য ঘটনাটা কতটা আকস্মিক আর মর্মান্তিক। সেখানে ক্যান্টিনে খাচ্ছিল ছেলেমেয়েগুলো, সেখানে ফ্লাইটটা এসে পড়ে। এবং তারপর জাস্ট মানে বিমানটা টেক অফ করেছিল, অর্থাৎ জ্বালানি পুরো ভরপুর ছিল। 8 ঘন্টার জার্নি, কোথাও কোনো ব্রেক নেই, সুতরাং জ্বালানি ভরপুর ছিল। সুতরাং সেই জ্বালানি থেকে কি পরিমাণ আগুন তৈরি হতে পারে আমরা সবাই জানি। তো সেটাই হলো, এবং আলটিমেটলি আমরা দেখলাম 241 জন প্লাস 19, 260 জন কীভাবে জীবন্ত দগ্ন হয়ে গেলেন। একের পর এক মৃতদেহ বা একের পর এক এই ডেড বডিগুলো যখন নার্সিংহোমে ঢুকছিল, দেখা যায় না এতটা কষ্টের একটা বিষয়। সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের দেশের নাগরিক হিসাবে এটা জানার ইচ্ছে থাকবে বা জানতে ইচ্ছে করবে যে এই ঘটনাটা ঘটলো কেন। দেখুন, পার্টিকুলার এই বোয়িং যে ড্রিমলাইনার এটা রয়েছে, এটা নিয়ে কিন্তু অভাব অভিযোগ নতুন কিছু না। বিভিন্ন সময় কিন্তু এই পার্টিকুলার সেগমেন্টটা নিয়ে নানান ধরনের অভিযোগ উঠেছে, এবং আলটিমেটলি কিন্তু দেখা গেছে যে পরবর্তী সময় বারবার ফ্লাইট ক্যান্সেল করতে হচ্ছে এয়ার ইন্ডিয়াকে। তো এই ঘটনা কিন্তু ঘটেছে। তো তদন্ত স্বাভাবিকভাবেই শুরু হয়, এবং প্রাথমিক তদন্তে যেটা ধরা পড়ে যে যেটা বিমানে জ্বালানি সুইচ আর কি, সেটা সামহাও রান থেকে কাট অফে চলে যায়। অর্থাৎ দুটো ইঞ্জিনেরই যে জ্বালানির সুইচটা আছে, সেটা রান থেকে কাট অফে চলে যায়। এর ফলে যেটা হয়, বিমানের মধ্যে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায়। একটা মেকানিক্যাল সিস্টেমে যদি জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায়, সেটা উপরে উঠবে কী করে? যখন তার উপরে ওঠার কথা ছিল, সে থ্রাস্টটা পাবে কী করে? পাবে না। তো স্বাভাবিকভাবেই সেই জায়গাটা ফ্ল্যাট হয়ে যায়, তারপর অভিকর্ষের টানে নিচের দিকে নামতে থাকে। এখন সেখানে একটা ভিডিও রেকর্ডিং যেটা আসছে ককপিট থেকে, ব্ল্যাক বক্স, ট্যাক বক্স ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করার পর, দুজন তো ছিলেন, একজন তো সিনিয়র পাইলট সুমিত সবরাল, আরেকজন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার, এ দুজন ছিলেন। তো একজন আরেকজনকে বলছে যে তুমি এটা অফ করলে কেন? তো আরেকজন উত্তর দিচ্ছে, না আমি এটা করিনি। তো এই জাতীয় একটা কথোপকথন শোনা যাচ্ছে। অর্থাৎ যেটা জ্বালানি নিয়ন্ত্রক সুইচ, সেটা রান থেকে যে কাট অফ
এই মানে এই মুভটা করেছিল সেটা বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে একজন আরেকজনকে বলছে যে তুই এটা বন্ধ করলে কেন, আরেকজন উত্তর দিচ্ছে না আমি এটা বন্ধ করিনি। সুতরাং এই ঘটনাটা যে ঘটেছে সেটা ক্লিয়ার, এবং এর জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছে, যেটা অ্যানালিসিস করে বোঝা যাচ্ছে। তারপর তারা আবার কাট অফ থেকে রানে নিয়ে যায় জ্বালানির যে কন্ট্রোল সুইচটা, অর্থাৎ জ্বালানি সরবরাহ আবার শুরু হয়, ইঞ্জিন ওয়ানে জ্বালানি সরবরাহ শুরু হয়ে যায়। কিন্তু 625 ফুট হাইট তো কিছুই না, এবং সময়টাও তারা পায়নি, মাত্র 32 সেকেন্ডের উড়ান ছিল। সুতরাং সেই সময়টাও পায়নি, 14-15 সেকেন্ডের মাথায় তারা এটা অন করে দেয়। কিন্তু এই ক্ষুদ্র সময়ে দুটো ইঞ্জিন আবার সচল হয়ে প্লেনকে থ্রাস্ট দেবে এই সময়টা পায় না, এবং যার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। হয়তো আরেকটু হাইট অবধি গেলে এই অ্যাক্সিডেন্টটা ঘটতো না, কিন্তু হাইটটা এতটা কম ছিল, 625 ফুট হাইট কিছুই না। সেই জন্য এই ঘটনাটা ঘটে যাওয়ার পর তারা যখন রেস্টোর করে তখন আর ওই সময়টা তাদের কাছে ছিল না যে ফ্লাইটটাকে আবার থ্রাস্ট দিয়ে উপরে নিয়ে যাবে। যদিও তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল, আপনারা যদি ভিডিওটা দেখেন শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু ফ্লাইটের যে নোজটা সেটা কিন্তু উপরের দিকে তারা রেখেছিল। সো দে ওয়ার সার্চিং ফর আ পসিবিলিটি, বাট ইট ডিড নট হ্যাপেন। যাই হোক, তো দেখুন যেটা মোটামুটি তদন্তে বেরিয়ে আসছে বা স্পেকুলেশনে বেরিয়ে আসছে, এর দুটোই অপশান থাকতে পারে। একটা অবশ্যই সুইসাইডাল থিওরি, যেটা সবসময় থাকে, যে একজন নির্দিষ্ট পাইলট ইচ্ছে করেই এই কাজটা করেছেন। তাহলে প্রশ্ন, আরেকজন পাইলট চেকিংয়ের সময় সেটা দেখবে না? কিন্তু যেভাবে বলা হচ্ছে যে এইভাবে জ্বালানি নিয়ন্ত্রক সুইচের যে মোডটা চেঞ্জ হয়ে গেল রান থেকে কাট অফে, সেটা এভাবে হওয়া পসিবল নয়, অ্যাক্সিডেন্টালি হওয়া পসিবল নয়, বা স্লাইডিং ওয়েতে হওয়া পসিবল নয়। তার কারণ এখানে দুটো স্টেপ আছে, সেই স্টেপগুলো কমপ্লিট না করলে এটা নিজে নিজে রান থেকে কখনো কাট অফে চলে যাবে না। তো সেদিক থেকে বিচার করলে এখানে কিন্তু একটা কনফিউশন আর থাকছে যে কোনো পাইলট ইচ্ছাকৃতভাবে এটা রান থেকে কাট অফে নিয়ে যায়নি, তো হয়তো তার মধ্যে সুইসাইডাল কোনো প্রবৃত্তি ছিল, আত্মহত্যার প্রবৃত্তি ছিল, যেটা আমরা এই ফ্লাইং হিস্ট্রিতে অনেকবার দেখেছি। তো সেখানে একটা বিষয় স্বাভাবিকভাবে উঠে আসে, কিন্তু এর তীব্র প্রতিবাদ করেছে সুমিত সবরওয়াল, যার পরিবার এবং তার যারা ওয়েল উইশার বা তার যারা কলিগ, উনি সবাই বলছে যে ওনার এটা থাকারই কথা না। আর উনি এতটাই প্রাজ্ঞ, উনি ট্রেনিং দিতেন যারা পাইলট তাদের, মানে উনি এতটাই প্রাজ্ঞ, এতটাই স্পেশালিস্ট এই বিষয়ে, এবং ওনার কোনো মেন্টাল সমস্যাও ছিল না, মেন্টাল হেলথের কোনো প্রবলেম ছিল না। হি ওয়াজ সাপোজ টু রিটায়ার, সো এভরিথিং ওয়াজ গুড। সুতরাং তার পক্ষে এই কাজ করা পসিবলই না, এবং তীব্র বিরোধিতা তারা এই জন্য করেছে এই থিওরিটার, যেহেতু তার পক্ষে এখন আর সাফাই গাওয়ার সুযোগ নেই। এটা কিন্তু একটা কমন টেন্ডেন্সি দেখা যায়, পাইলট যেহেতু বেঁচে থাকে না এরকম অ্যাক্সিডেন্টের পর, সুতরাং সব দোষ পাইলটের ঘাড়ে চাপিয়ে দাও। শুধু এই ফ্লাইটের ক্ষেত্রে দেখবেন না, যদি হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয় দেখবেন 90% কেসে যে পাইলট তার উপরই দায়িত্বভার চাপিয়ে দেওয়া হয়, কারণ সে তো আর নিজেকে ডিফেন্ড করার জন্য ফেরত আসবে না। তো সেটা একটা বিষয়। তো এটা একটা থিওরি। কিন্তু আরেকটা থিওরি আছে, 2018 সালে এফএফের একটা বুলেটিনে প্রকাশিত হয়েছিল, যদি ফুয়েল কন্ট্রোল সুইচে লকিং মেকানিজমে কোনো গন্ডগোল থাকে তাহলে কিন্তু সুইচ অটোমেটিক্যালি স্লাইড করতে পারে। অর্থাৎ লকিং মেকানিজমে কোনো গন্ডগোল ছিল কি না তার জন্য ইঞ্জিনটার প্রপার এক্সামিন হওয়া প্রয়োজন। তার কারণ হচ্ছে, যদি এটা ঠিকই দুটো ধাপ থাকে, এমনি মানুষের ইন্টারভেনশন ছাড়া রান থেকে কাট অফে যাওয়া পসিবল না, কিন্তু এফএফের বুলেটিন 2018 সালে এটাও বলছে যদি লকিং মেকানিজমে কোনো গন্ডগোল থাকে তবে কিন্তু এই অটোমেটিক স্লাইডিংটা হতে পারে। সুতরাং একটা টেকনিক্যাল গ্লিচেরও বড়সড় সম্ভাবনা আছে। সুতরাং ব্যাপারটা মনুষ্যকৃত নাকি ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচ, এই কনক্লুশনে কিন্তু এখনও পৌঁছানো যায়নি। কারণ জিই অ্যারোস্পেসের যে ওখান থেকে জানানো হয়েছে যে ইঞ্জিনটার যে একটা ব্যাপক রিসার্চ করা প্রয়োজন, ইঞ্জিনটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, এখনও সেটা কমপ্লিট হয়নি। সেই জন্য এআইবি এখনও অবধি ফাইনাল রিপোর্ট জমা দিতে পারেনি, এবং যে নির্দেশিকা জারি হয়েছিল এই মর্মে সেটাও আর মানা সম্ভব হয়নি। কারণ যতক্ষণ না ইঞ্জিনের প্রপার এক্সামিন হচ্ছে টেকনিক্যাল গ্লিচ ছিল কি না সেটা মানে সেটা সম্বন্ধে শিওর হওয়া যায় না। সুতরাং ব্যাপারটা মনুষ্যকৃতও হতে পারে, আবার টেকনিক্যাল গ্লিচও হতে পারে। আপাত দৃষ্টিতে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় দিস ইজ ডিউ টু টেকনিক্যাল গ্লিচ।
এবং এটা এই জন্যই এখনো অবধি সামনে আসছে না, এর পেছনে একটা বড় অর্থনৈতিক কারণ আছে। এরা অত্যন্ত বড়লোক কোম্পানি, সুতরাং স্বাভাবিকভাবেই এই যে জিই এরোস্পেস এটা রিপোর্টটা দিতে ডিলে করছে। আমার মনে হয় এতদিনে পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়া উচিত ছিল, আর বিষয়টা এতটাই মর্মান্তিক, এত মানুষের প্রাণ গেছে, সুতরাং এটা নিয়ে পাবলিকের আগ্রহ একসময় তুঙ্গে ছিল। কিন্তু তারপর নতুন খবরের ভিড়ে পুরনো খবর চাপা পড়ে যায়, মানুষের স্মৃতি থেকে এগুলো মুছতে থাকে এবং তার জন্য অপেক্ষা করে এই সংস্থাগুলো। তাহলে তারপর আর তাদের দায় থাকে না, মানুষের একবার মেমোরি থেকে এটা চলে গেল মানে এবার তুমি ব্যাপারটাকে দিলে গলাতে পারো, আর কেউ এসে উৎপাত করবে না। তো সেই জন্যই আমার মনে হয় ব্যাপারটা সম্বন্ধে এখনও একটা আড়াল বা অন্তরাল রয়েছে। কারণ এতক্ষণে তুই ইঞ্জিন এক্সামিনেশনের রিপোর্টটা সামনে চলে আসা উচিত ছিল এবং এআইবির তরফ থেকে ফাইনালি জানানো উচিত ছিল যে কী কারণে হলো। টেকনিক্যাল গ্লিচ ইজ দ্য বিগেস্ট পসিবিলিটি আমার যেটা মনে হয়, এবং হয়তো লকিং মেকানিজমে কোনো প্রবলেম ছিল, না হলে দুজনের কোনো হিস্ট্রি এমন পাওয়া যাচ্ছে না যে তারা কোনো ডিপ্রেশনে ছিলেন বা তাদের কোনো মেন্টালি খারাপ অবস্থা ছিল, এরকম কোনো হিস্ট্রি পাওয়া যাচ্ছে না। সুতরাং পাইলটদের দায়ী করে দেওয়া আমার মনে হয় অন্তত এই পরিস্থিতিতে যুক্তিযুক্ত না। সে যাই হোক, এগুলো ব্যাপারে আকচি চলবে, এই সমস্ত বিষয়ে আলোচনা চলবে, কিন্তু যেটা আমাদের মনে সবসময় থেকে যাবে সেটা হচ্ছে কি ভয়ঙ্কর সেই অ্যাক্সিডেন্টটা ছিল। সেই বাচ্চাগুলোর কথা মনে পড়বে, সেই পরিবারটার কথা মনে পড়বে, সেই ভাইয়ের কথা মনে পড়বে যে নিজে সারভাইভ করেছে কিন্তু চোখের সামনে নিজের দাদাকে মরে যেতে দেখেছে। আশা করব, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে এই ধরনের ঘটনা আর এত নৃশংসভাবে কাউকে মরতে না হয়। এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।